জোর তো আমি করবই। তুমি আমাকে বাধ্য করেছো জোর করতে। আমি তোমাকে কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, তোমাকে ভালোবাসার কথা বললাম, বিয়ের প্রস্তাব দিলাম, আর তুমি কি করলে? আমাকে অপমান করলে, ধাক্কা মারলে। তোমার ওই না শব্দটা আমার কানের ভেতর সারাক্ষণ প্রতিধ্বনিত হয়, জানো? আমার ঘুম হারাম করে দিয়েছে। আহিল তার গায়ের শার্টের বোতাম খুলতে শুরু করে। এই দৃশ্য দেখে আরোহীর আত্মা কেঁপে ওঠে। কি করছেন আপনি? আমার কাছে আসবেন না, আমি আপনার পায়ে পড়ি। আমার সাথে এমন কিছু করবেন না প্লিজ। পায়ে পড়ার দিন শেষ আরোহী। আজ রাতে তুমি আমার হবে। তোমার শরীর, তোমার মন, সব কিছু আজ থেকে আমার। আমি তোমাকে বোঝাতে চাই, তুমি শুধু আমার। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমারই আছে। আহিল এগিয়ে এসে আরোহীকে জাপটে ধরে এবং তাকে খাটের ওপর ফেলে দেয়। আরোহী সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। বাঁচাও, কেউ আছো, আমায় বাঁচাও। জানোয়ার, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। চিৎকার কোনো লাভ নেই জান। এই কটেজটা সাউন্ড প্রুফ, তোমার আওয়াজ বাইরে যাবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো, তাহলে বেশি কষ্ট পাবে না। ঘটনা শুরু হয়েছিল আজ থেকে 2 সপ্তাহ আগে। যেই ছেলেটাকে জোর খাটাতে দেখেছেন সে হলো গল্পের নায়ক আহিল চৌধুরী, বড়লোক বাবার একমাত্র সন্তান। আর মেয়েটি হলো গল্পের নায়িকা আরোহী। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই পাবেন। এরপর কি হয়েছিল তা আস্তে ধীরে সবই বুঝতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বাইরে হালকা মেঘের আনাগোনা, কিন্তু ভেতরের কোলাহল আর আড্ডার উত্তাপ তাতে কমেনি। এক কোনায় টেবিলে বন্ধুদের সাথে বসে আছে আরোহী ও নীরা। তাদের টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ আর সিঙ্গারা রাখা। ঠিক তার কয়েক টেবিল পরে ভার্সিটির জুনিয়র কিন্তু প্রভাবশালী ছাত্রনেতা আহিল বসে আছে তার বন্ধু সাকিব আর রনির সাথে। আহিলের তীক্ষ্ণ দৃষ্টি আরোহীর দিকে নিবদ্ধ। নীলা, আজকের ক্লাসটা কি তোর বোরিং লাগেনি? ডক্টর শারমিন ম্যাডাম যেভাবে রোমান্টিক পোয়েট্রির বর্ণনা দিচ্ছিলেন, আমার তো ঘুমই চলে আসছিল। ঘুম তো আসবেই, পেটে কিছু না পড়লে কি আর লেকচার ভালো লাগে? তার উপর বাইরে কি সুন্দর আবহাওয়া। ইচ্ছে তো করছিল ক্লাস থেকে পালিয়ে তোকে নিয়ে রিক্সায় করে পুরো ক্যাম্পাসটা একবার চক্কর দেই। ওই কাজটা করলেই হতো, কালকে প্রেজেন্টেশনের সময় দেখতেই মজা। যাকে বাদ দে। শোন না, সামনের সপ্তাহে যে বই মেলা শুরু হচ্ছে, যাবি আমার সাথে? কয়েকটা নতুন বই কেনার ছিল। অবশ্যই যাব। তোর বই কেনার সঙ্গী আমি না হলে আর কে হবে জান? হুম হুম, কিন্তু শর্ত আছে, আমাকে ফুচকা খাওয়াতে হবে। আরোহীর এই প্রাণ খোলা হাসির শব্দেই যেন পুরো ক্যাফেটেরিয়ায় কোলাহল এক মুহূর্তের জন্য থেমে গেল আহিলের কানে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। তার বন্ধু সাকিব বিষয়টা খেয়াল করল। কিরে আহিল, ওভাবে কি দেখছিস? ভাবির দিকে নজর দিয়েছিস নাকি? ভাবি বলবি না, নাম ধরে রাখবি। আরোহী নামটা সুন্দর না? নাম সুন্দর, মানুষটাও সুন্দর, কিন্তু ভাই উনি তো আমাদের সিনিয়র, 1 বছরের বড়। এসব কি ঠিক হবে? সিনিয়র বা জুনিয়র দিয়ে কি হয়? যেটা আমার পছন্দ সেটা আমারই থাকবে। বয়স, সম্পর্ক, সমাজ এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। তোরা শুধু দেখতে থাক আমি কি করি। কথা শেষ করে আহিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে একটা দৃঢ় সংকল্পের ছাপ, যা তার বন্ধুদের অজানা নয়। সে ধীরে ধীরে আরোহীর টেবিলের দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম আরোহী আপু, আপনারা এখানে বসে আড্ডা দিচ্ছেন, আর আমি ভাবলাম একটু কথা বলে যাই। আহিলের অপ্রত্যাশিত আগমনে আরোহী আর নীলা দুজনেই কিছুটা অবাক হলো। ভার্সিটির এই প্রভাবশালী জুনিয়রকে তারা দূর থেকেই চেনে, কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়নি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসুন। ধন্যবাদ। আসলে আপনাকে কয়েকদিন ধরেই দেখছে, কিন্তু কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। আপনার হাসিটা খুব সুন্দর। ওহ, তাই নাকি? আরোহীর হাসি তো পুরো ক্যাম্পাসে বিখ্যাত। ওর হাসির জন্যই তো কত ছেলের রাতের ঘুম হারাম হয়ে গেছে। অন্য ছেলের কথা আমি জানি না, তবে আমি তাদের ধরনে যারা শুধু ঘুম হারাম করে বসে থাকে। আমি যা চাই তা আদায় করে নিতে জানে। দেখুন, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের এখন উঠতে হবে। আমাদের একটা জরুরি কাজ আছে। কাজ তো মানুষের সারা জীবনে থাকে আপু, কিন্তু কিছু মুহূর্ত থাকে যা শুধু একবারই আসে। আচ্ছা, বাদ দেন সেসব। আপনার সাবজেক্ট তো ইংরেজি সাহিত্য, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন?
আমি যার সম্পর্কে জানতে চাই তার সব কিছু আমি আগে থেকে জেনে নেই। আপনার পছন্দের লেখক কে? শেক্সপিয়ার নাকি ওয়ার্ডসওয়ার্থ? আমার পার্সি বেশি শেলি বেশি পছন্দের। ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড আমার খুব প্রিয় একটা কবিতা। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। অসাধারণ লাইন। আচ্ছা, আপনার কি মনে হয় না আমাদের জীবনে এরকম একটা পশ্চিমা বাতাসের দরকার, যা পুরনো সব কিছু উড়িয়ে নিয়ে নতুন বসন্তের সূচনা করবে? বাহ, আপনি তো দেখি সাহিত্যেরও খোঁজ খবর রাখেন। রাজনীতির মানুষ হয়ে এত কিছু। রাজনীতি তো আমার পেশা, কিন্তু সাহিত্য আমার আবেগ। আর আমার আবেগটা এখন আপনার দিকে ধাবিত হচ্ছে। আরোহী আপু। আহিলের এমন সরাসরি কথায় আরোহীর অস্বস্তি চরমে পৌঁছালো। সে দ্রুত উঠে দাঁড়ালো। আমাদের আসলেই দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসছি, ভালো থাকবেন। আরোহী এক প্রকার জোর করেই নীলাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আহিল তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল, তার ঠোঁটের কোণে সেই একই বিজয়ীর হাসি। কি বুঝলি রনি? ভাইয়ের টার্গেট লক হয়ে গেছে, এখন শুধু শিকারের অপেক্ষা। শিকার নয় সাকিব, ও আমার শিকার নয়, ও আমার জীবনের একমাত্র লক্ষ্য। ওকে আমার পেতে হবে, আর সেটা যে কোনো মূল্যে। কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বাইরে বিকেল প্রায় শেষ হয়ে এসেছে। আরোহী লাইব্রেরি থেকে বের হয়ে তার ডিপার্টমেন্টের দিকে হাঁটছে, তার হাতে কয়েকটি মোটা বই। হঠাৎ করেই তার পথ আটকে দাঁড়ালো আহিল। আবারও দেখা হয়ে গেল। আরে আপু, আপনি এখানে কি করছেন? কেন এই রাস্তাটা কি শুধু আপনার একা? আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম, আর এসে যখন পড়েছে তখন ভাবলাম আপনার সাথে একটা কথা বলা যাক। দেখুন, আমার এখন কথা বলার সময় নেই, তারা আছে আমার। তারা তো সবারই থাকে, কিন্তু কিছু কথা থাকে যা সময় মতো না বললে তার গুরুত্ব হারিয়ে যায়। আপনার হাতেগুলো কিসের বই? জন কিটস? বাহ, আপনার রুচি আছে বলতে হবে। আপনি আমার ব্যক্তিগত বিষয়ে এত আগ্রহ দেখাচ্ছেন কেন বলুন তো? কারণ আপনি আর আমার কাছে ব্যক্তিগত নন, আপনি আমার জীবনের অংশ হতে চলেছেন, তাই আপনার সম্পর্কে সবকিছু জানার অধিকার আমার আছে। আহিলের এই কথায় আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আহিল ক্ষিপ্র গতিতে তার হাতটা ধরে ফেলল। হাত ছাড়ুন আমার। আপনি হাত কেন ধরেছেন আমার? ক্যাম্পাসের মধ্যে এইসব কি ধরনের অসভ্যতা? অসভ্যতা এখনো কিছুই করিনি আরোহী, যেদিন করব সেদিন সহ্য করতে পারবেন না। আমি যখন আপনার সাথে কথা বলবো তখন আপনি চুপচাপ শুনবেন, এটা আমার আদেশ। প্লিজ আমার হাতটা ছাড়ুন, সবাই দেখছে, আমার সম্মান নিয়ে টানাটানি করবেন না। সম্মান? আপনার সম্মান এখন থেকে আমার সাথে জড়িত। আমি চাইলে আপনার সম্মান আকাশে তুলে দিতে পারি, আবার চাইলে মাটিতেও মিশিয়ে দিতে পারি, সিদ্ধান্ত আপনার। আপনি কি চান আমার কাছে? আহিল আরোহীর মুখের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলে, আমি আপনাকে চাই। আপনার পুরোটাকে আমার চাই, আপনার মন, আপনার শরীর, আপনার আত্মা, সব কিছুর উপর শুধু আমার অধিকার থাকবে, বুঝছেন? আহিলের গরম নিঃশ্বাস আরোহীর মুখে এসে পড়ছিল, যা তার শরীরকে ভয় আর অস্বস্তিতে কাঁপিয়ে তুলছিল। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আহিল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, যেন এক শিকারী তার শিকারকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিল, কিন্তু জানে সে শিকার তার নাগালের বাইরে যেতে পারবে না। সেদিন সন্ধ্যায় নীলক্ষেতের ভোর, সন্ধ্যা নেমে এসেছে, রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। আরোহী টিউশনি শেষ করে বাসার জন্য রিক্সা খুঁজছে, কিন্তু কোনো রিক্সাই তার গন্তব্যে যেতে রাজি হচ্ছে না। সে বেশ বিরক্ত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি যে হলো আজকালকার রিক্সাওয়ালাদের! ধানমন্ডি যাবে না, মোহাম্মদপুর যাবে না, তাহলে যাবেটা কোথায়? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও পাচ্ছি না। ঠিক তখনই একটা চকচকে কালো সেরান গাড়ি তার সামনে এসে সশব্দে ব্রেক করল। আরোহী কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে নেমে এলো আহিল। তার পরনে একটা কালো শার্ট, চোখে মুখে সেই চিরচেনা কর্তৃত্বের ছাপ। কি ব্যাপার আরোহী, এত রাতে এখানে একা দাঁড়িয়েছেন যে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আমি রিক্সার জন্য অপেক্ষা করছি, আপনি আসুন এখন। এই সময় রিক্সা পাওয়া খুব মুশকিল, তার উপর আপনি একা একটা মেয়ে। চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো, ধন্যবাদ। আপনি ধন্যবাদ বললেও আমি শুনবো না, আর না বললে আমি শুনবো না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। চুপচাপ গাড়িতে উঠে বসুন। আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি আমার সাথে জোর করতে পারেন না। আরোহীর কথা শেষ হওয়ার আগে আহিল তার কাছে এগিয়ে এলো।
সে এক প্রকার জোর করে আরোহীর হাত ধরে তাকে গাড়ির প্যাসেঞ্জার সিটের দিকে টেনে নিয়ে গেল। ছাড়ুন আমায়, কি করছেন আপনি? লোকজন দেখছে তো। দেখুক, সবাই দেখুক যে আরোহী শুধু আহিল চৌধুরীর, আপনার উপর আর কারো কোনো অধিকার নেই। আহিল প্রায় ধাক্কা দিয়েই আরোহীকে গাড়ির ভেতর ঢুকিয়ে দিল এবং নিজে দ্রুত ড্রাইভিং সিটে বসে পড়ল। আরোহী দরজা খোলার চেষ্টা করার আগেই সে সেন্ট্রাল লক করে দিল। গাড়িটা তীব্র গতিতে ধানমন্ডির রাস্তা ছেড়ে পূর্বাচল 300 ফিট রোডের দিকে ছুটে চলল। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গাড়ি থামান, আমি কিন্তু চিৎকার করব। আহিল গাড়ির মিউজিক সিস্টেম অন করে দিল। এখন যত খুশি চিৎকার করুন, এই সাউন্ডপ্রুফ গাড়ির ভেতর থেকে আপনার আওয়াজ বাইরে যাবে না, আর গেলেও কেউ এসে আপনাকে বাঁচানোর সাহস করবে না। তাই চুপচাপ বসে থাকুন আর জার্নিটা উপভোগ করুন। শহরের কোলাহল আর ব্যস্ততা পেছনে ফেলে গাড়িটা এসে থামলো একটা নির্জন লেকের ধারে। চারপাশে অন্ধকার, শুধু দূরে কয়েকটা আবছা আলোর বিন্দু। আহিল গাড়ি থেকে নেমে আরোহীর পাশে দরজাটা খুলে দিল। নামুন। আমি নামবো না, আমায় এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসুন। আমি আপনাকে অনুরোধ করছি না আরোহী, আমি আপনাকে আদেশ করছি, নামুন। আরোহীর আর কিছু করার ছিল না, সে ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলো। আহিল তার সামনে এসে দাঁড়ালো। লেকের পানি থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে আরোহীর চুল উড়ছিল। আহিলের চোখে ছিল এক অদ্ভুত মাদকতা, যা আরোহীকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। জায়গাটা সুন্দর না? একদম শান্ত, নিরিবিলি, আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। দেখুন, আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার বাসায় ফিরতে হবে। মা বাবা চিন্তা করবেন। চিন্তা করার দিন এখন শেষ, কারণ খুব শীঘ্রই আপনি আমার বাসায় থাকবেন। আপনার বাবা মায়ের আর চিন্তা করতে হবে না। কিছু বাজে বাজে কথা বলছেন আপনি, এর মানে কি? আমি আপনাকে ভালোবাসি আরোহী। প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম, আপনার এই হাসির শব্দ শুনেছিলাম, সেদিন আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। দেখুন, আপনি আমার ছোট ভাইয়ের মতো, আপনার বয়স কম, আপনি না বুঝে এসব কথা বলছেন। এই সম্পর্কটা সম্ভব নয়। ছোট ভাই কথাটা শোনার সাথে সাথে আহিলের চেহারাটা বদলে গেল। তার চোখে সেই মাদকতা মুহূর্তে তীব্র রাগে পরিণত হলো। সে আরোহীর দুই বাহু চেপে ধরে তাকে নিজের দিকে টেনে আনলো। আমি আপনার ছোট ভাই নই, আর আপনি আমার আপন নন। এই কথাটা আর একবার যদি আপনার মুখে সরেছে, তাহলে আপনার ঠোঁট আমি কামড়ে ছেড়ে ফেলব। আপনি শুধু আমার একার, আর আমি আপনাকে বিয়ে করবই। আহিলের কথা শেষ হওয়ার আগেই সে আরোহীর ঠোঁটের দিকে ঝুঁকে পড়ল। আরোহী ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আহিলের বুকে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। ছি, আমার গায়ে হাত দেওয়ার সাহস দেখাবেন না একদম। কি মনে করেন আপনি নিজেকে? রাস্তার গুন্ডা নাকি আপনি? ক্ষমতা আছে বলে যা মন চায় তাই করবেন একটা মেয়ের সাথে? আরোহীর অপ্রত্যাশিত ধাক্কায় আহিল কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে মুখে বিস্ময় আর তীব্র অপমানবোধ একসাথে ফুটে উঠল। লেকের ধারের আবছা আলোয় তার চোয়াল শক্ত হয়ে উঠতে দেখা গেল। সে এক মুহূর্ত আরোহীর দিকে তাকিয়ে রইল, তারপর একটা বাঁকা ভয়ঙ্কর হাসি দিল। বাহ, বেরোলেরও দেখছি নখ আছে। আমি তো ভেবেছিলাম তুমি শুধু মিউ মিউ করতে পারো। ধাক্কাটা বেশ জোরে ছিল, কিন্তু সামান্য ধাক্কায় আহিল চৌধুরীকে টলানো যায় না। দেখুন, আমার সাথে নাটক করবেন না একদম। এক্ষুনি আমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। লোক জড়ো করবে এই নির্জন জায়গায়? রাত বাজে 10টা। তোমার চিৎকারে বড়জোর কয়েকটা শেয়াল বা কুকুর ছুটে আসতে পারে, আর যদি কোনো মানুষ চলেও আসে, তার আমার গাড়ির নম্বর প্লেট দেখে উল্টা পথে দৌড় দেবে। তুমি কি জানো? আপনি যেই হন না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি একজন অসভ্য ইতর লোক। আমার জীবন থেকে দয়া করে দূর হন আপনি। ইতর শব্দটা শোনার সাথে সাথে আহিলের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীর পায়ে আরোহীর দিকে এগিয়ে এলো। আরোহী ভয় পেয়ে পিছিয়ে যেতে যেতে গাড়ির দরজায় ধাক্কা খেল। আহিল দুই হাত দিয়ে গাড়ির উপর চাপ দিয়ে আরোহীকে আটকে ফেলল। তাদের মধ্যে আর 1 ইঞ্চিও দূরত্ব রইল না। কি বললে? আমি ইতর? এই শব্দটা বলার আগে তোমার একবারও কি বুক কাঁপলো না? এই ক্যাম্পাসে কেন, এই ঢাকা শহরে আমার মুখের উপর কথা বলে সাহস করো নেই, আর তুমি আমাকে ইতর বলছো? আমি আমি ওভাবে বলতে চাইনি। হ্যাঁ, প্লিজ যেতে দিন আমায়, আমার ভুল হয়ে গেছে। ভুল তো আমার হয়েছে, আর সেই ভুলের শাস্তিও তোমাকে পেতে হবে। তুমি বলেছিলে না আমি তোমার ছোট ভাইয়ের মতো? তোমার এই মিষ্টি মুখের কথাগুলো আমার বুকে ছড়ির মতো বেঁধেছে। জানো, আমি তোমাকে আমার রানী বানাতে চেয়েছিলাম, আর তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। আহিল তার একটা হাত তুলে আরোহীর গাল স্পর্শ করল। তার স্পর্শে আরোহী পুরো শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দয়া করুন, আমার গায়ে হাত দেবেন না।
আল্লাহর দোহাই লাগে, আমার ছেড়ে দিন। আল্লাহ, তিনি তো এখন আমার দিকে তাকিয়ে হাসছেন। তিনি জানেন আমি তোমাকে কতটা চাই। প্রথম দিন যখন টিএসসির ওই ভিড়ের মধ্যে তোমার হাসির শব্দ শুনেছিলাম, মনে হয়েছিল যেন হাজারটা গিটার একসাথে বেজে উঠেছে। সেদিনে ঠিক করেছিলাম এই হাসিটা শুধু আমার জন্য হাসবে, এই মুখ শুধু আমাকে ভালোবাসার কথা বলবে। আহিলের গলার স্বর কিছুটা নরম হয়ে এলেও তার চোখের তীব্র অধিকার বোধ এক বিন্দুও কমেনি। সে আরোহীর চুলে হাত বুলিয়ে দিল। তোমার চুলগুলো দেখেছ কি সুন্দর। আমি প্রায়ই কল্পনা করে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে আর এই খোলা চুলগুলো তোমার মুখের উপর ছড়িয়ে থাকবে। আমি খুব যত্ন করে সে চুলগুলো ছড়িয়ে তোমার কপালে চুমু খাবো। তুমি কি জানো আমি তোমার জন্য আরো কি কি স্বপ্ন দেখি? আমার কোনো স্বপ্ন শোনার ইচ্ছে নেই। আমার নিজের স্বপ্ন আছে, আমার নিজের একটা জীবন আছে, আমার বাবা মায়ের অনেক আশা আমায় নিয়ে। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। চাকরি? আমার বউকে চাকরি করতে হবে কেন? আমার কি টাকার অভাব আছে? তোমার যা যা লাগবে তোমার পায়ের কাছে এনে হাজির করবো আমি। সোনার গয়না, ডিজাইনার শাড়ি, বিলাসবহুল গাড়ি। তুমি শুধু হুকুম করবে আর আমি তোমার গোলামের মতো সেটা পালন করব। বিনিময় কে চাই জানো? আমি আপনার কিছুই চাই না। আহিল আরোহীর থুতনি ধরে নিজের দিকে মুখ তুলে বলে, কিন্তু আমি চাই, আমি তোমার ভালোবাসা চাই, তোমার শরীর চাই। আমি চাই তুমি স্বেচ্ছা আমার কাছে ধরা দাও। তুমি যখন ভালোবাসার দৃষ্টিতে আমার দিকে তাকাবে, আমার নাম ধরে ডাকবে, তখন আমার জীবনটা সার্থক হবে। আরোহীর গা দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। বাইরের ঠান্ডা বাতাসটাও তার শরীরের ভেতরের ভয়কে শান্ত করতে পারছিল না। এটা ভালোবাসা নয়, এটা পাগলামো, এটা জবরদস্তি। ভালোবাসা এইভাবে জোর করে আদায় করা যায় না। কে বলেছে যায় না? আমি আদায় করে দেখাবো। তুমি এখন আমাকে ঘৃণা করছো তাই না? করতে থাকো, কিন্তু বিয়ের পর যখন তুমি আমার সাথে একই ছাদের নিচে থাকবে, একই বিছানায় ঘুমাবে, তখন দেখবে এই ঘৃণায় একদিন ভালোবাসা বদলে যাবে। তোমাকে আমি এত ভালোবাসবো যে তুমি আমার জন্য পাগল হয়ে যাবে। আহিল তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। বক্সটা খুলতেই ভেতরে থাকা একটা হীরার আংটি চাঁদের আলোয় ঝলমল করে উঠল। এটা তোমার জন্য, আমাদের এঙ্গেজমেন্ট রিং। পড়ো। আমি এটা পারবো না, আপনি এটা নিয়ে যান। আমি তোমাকে জিজ্ঞেস করিনি তুমি পড়বে কিনা, আমি বলেছি পড়ো। আহিল প্রায় জোর করে আরোহীর বাম হাতটা টেনে নিল এবং তার অনামিকায় আংটিটা পরিয়ে দেওয়ার চেষ্টা করল। আরোহী সর্বশক্তি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। না, আমি পারবো না, ছাড়ুন আমার হাত। বাঁচাও, কেউ বাঁচাও আমায়। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, তাহলে এখানে আমি তোমার সাথে এমন কিছু করব যা তুমি কল্পনা করতে পারবে না। আহিলের ধমকে আরোহী মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। সে বুঝতে পারছিল এই পশুর হাত থেকে তার বাঁচার কোনো উপায় নেই। আংটিটা পরিয়ে দিয়ে বলে, এই তো লক্ষ্মী মেয়ের মতো, দেখো তোমাকে কি সুন্দর লাগছে। এখন থেকে তুমি আহিল চৌধুরীর বাগদত্তা। খুব শীঘ্র আমরা কাজী অফিস গিয়ে বিয়েটা সেরে ফেলবো। তোমার বাবা মাকে নিয়ে চিন্তা করো না, তাদের রাজি করানোর দায়িত্ব আমার। আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না। ক্ষমার কোনো প্রয়োজন নেই, আমি তোমার ভালোবাসা চাই, ক্ষমা নয়। চলো তোমাকে এখন বাসায় নামিয়ে দিয়ে আসি, রাত অনেক হয়েছে। আর শোনো, আহিল আরোহীর কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল, আজ রাতের এই ঘটনার কথা যদি দ্বিতীয় কোনো মানুষ জানতে পারে, তাহলে তোমার পরিবারের জন্য খুব খারাপ হবে। তোমার বাবার পেনশনের টাকা আটকে যাওয়া থেকে শুরু করে তোমার ছোট ভাইয়ের স্কুল থেকে বহিষ্কার হওয়া পর্যন্ত সব কিছু আমার একই সারে হতে পারে। তাই নিজের এবং নিজের পরিবারের ভালোর জন্য মুখটা বন্ধ রাখবে। কালকে থেকে ইউনিভার্সিটিতে এমন ভাব করবে যেন কিছু হয়নি, আর আমাকে দেখলে একটা মিষ্টি হাসি দেবে, মনে থাকবে? আরোহী কোনো উত্তর দিল না। সে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল তার পৃথিবীটা ওখানেই শেষ হয়ে গেছে। আহিল তাকে আবার প্রায় জোর করেই গাড়িতে বসালো। আমাকে দেখিয়ে হাসি দেবে কিনা? চেষ্টা করব। চেষ্টা নয়, পারতে হবে, মনে থাকে জানো। পুরো রাস্তা আর একটিও কথা হলো না। গাড়ির ভেতরে বাজতে থাকা হালকা মিউজিক আর আরোহীর চাপা কান্নার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। আহিল নির্বিকারভাবে গাড়ি চালিয়ে আরোহীকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। গাড়িটা চলে যাওয়ার পর আরোহী সেখানেই রাস্তার ওপর বসে কান্নায় ভেঙে পড়ল। তার আঙুলে থাকা হীরার আংটিটা রাতের অন্ধকারেও যেন তাকে বিদ্রূপ করে হাসছিল। কিছুক্ষণ পর আরোহী বিধ্বস্ত অবস্থায় বাসায় প্রবেশ করে। অন্যদিকে বিজয়ী কিন্তু কিছুটা অপমানিত আহিল তার বন্ধুদের সাথে দেখা করতে যায়।
গুলশানের একটি অভিজাত সীসা লাউঞ্জ। নিচু ভলিউমে আরবিক মিউজিক বাজছে। একটি প্রাইভেট বুথে গা এড়িয়ে বসে আছে সাকিব আর রনি। তাদের সামনে দামি সীসা আর পানীয়ের গ্লাস। ঠিক তখনই ভেতরে প্রবেশ করে আহিল। তার শার্টের হাতা গোটানো, চোখে মুখে ক্লান্তি আর বিজয় মেশানো এক অদ্ভুত অভিব্যক্তি। ও তো এসে গেছে আমাদের মঞ্জু ভাই। কিরে দোষ, লাইলাকে কি পাওয়া গেল নাকি এখনো পাহাড়ে আড়াইলে লুকিয়ে আছে? আরে ওর চেহারা দেখছিস না, মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরছে। বস বস আহিল, কি খবর বল? ভাবির সাথে ডেটিং কেমন হলো? আহিল কোনো কথা না বলে খপ করে সোফায় বসে পড়ল এবং ওয়েটারকে ইশারায় একটা ড্রিঙ্কস আনতে বলল। তার এই গাম্ভীর্য দেখে সাকিব আর রনি একে অপরের দিকে তাকালো। ডেটিং না, বড় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিয়ে আসলাম। বাবা, এত ভারী ভারী কথা! কি সিদ্ধান্ত নিলি ভাই? ভাবিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দিলে নাকি? শুধু প্রস্তাব না, আংটিও পরে দিয়ে এসছে। কি বলছিস সিরিয়াসলি? মানে এনগেজমেন্ট হয়ে গেল? আংটি পরিয়ে দিয়ে এসেছিস? ভাবি রাজি হলো? রাজি হবে না মানে? আহিল চৌধুরী চাইলে সে কি না করতে পারে? আমার প্রস্তাবে না বলে সাহস ওর আছে বলে মনে হয়? তা অবশ্য ঠিক, তোর ক্ষমতার কথা কে না জানে, কিন্তু মেয়েটা তোর শুনছি খুব কঠিন, সহজে পড়ায় পাত্রী নয়। তুই বলবি আর সে সাথে সাথে আংটি পরে নিলিও, আর তোর বিশ্বাস হচ্ছে না? সাকিবের এই কথায় আহিলের অহংকারী সামান্য আঘাত লাগলো। সে লেকের ধারে আরোহী সেই ধাক্কা আর প্রতিবাদের কথা মনে মনে জ্বলে উঠল, কিন্তু বন্ধুদের সামনে সেটা প্রকাশ করল না। বিশ্বাস না হওয়ার কি আছে? মেয়েরা প্রথমে একটু ভাব দেখায়, একটু না না করে, ওটা ওদের স্বভাব। কিন্তু যখন আমার মতো কেউ সামনে দাঁড়ায় তখন সব ভাব উড়ে যায়। প্রথমে একটু ইতস্তত করছিল, তারপর যখন আমার ভালোবাসাটা বুঝতে পারলাম তখন আর অমত করেনি। শুধু ইতস্ত করছিস নাকি সরাসরি না করে দিয়েছিস? সত্যি করে বলতো দোস্ত, কি হয়েছে আসলে? তোর চেহারা দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুই পুরোপুরি জিতে এসেছিস। কিছু একটা ঝামেলা তো হয়েছে, তাই না? আহিল কিছুক্ষণ চুপ করে রইল। বন্ধুদের কাছে সে কিছুই লুকায় না। সে আরেকটা ড্রিঙ্কসে চুমুক দিয়ে গ্লাসটা টেবিলে রাখলো। মেয়েটা বারবার রকমের জেদি। প্রথমে আমাকে ছোট ভাই বলে অপমান করার চেষ্টা করলো, তারপর ধাক্কাও মেরেছে। কি ধাক্কা মেরেছে তোকে? হা হা হা। দোষ, এটা তো ব্রেকিং নিউজ। ঢাকা শহরের যে ছেলের দিকে তাকালে মেয়েরা ভয় পায়, তাকে একটা মেয়ে ধাক্কা মেরে দিল। চুপ কর রনি, তুই ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস। কিন্তু আহিল, এটা তো তোর জন্য বিরাট অপমানের ব্যাপার। তারপরও তুই কি করলি? ছেড়ে দিলি ওকে? ছেড়ে দেওয়ার জন্য আমি ওকে ধরিনি, ওকে বুঝিয়ে দিয়েছে ওর জায়গাটা কোথায়। ওর পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দিতে আমি 2 মিনিটও লাগবে না। এই ভয়টা যখন দেখিয়েছে তখন লক্ষ্মী মেয়ের মতো আংটি পড়েছে। দোষ, কাজটা কি ঠিক করলি? ভয় দেখিয়ে কি ভালোবাসা হয়? পরে যদি মেয়েটা পুলিশ বা বিন্ডিয়ার কাছে চলে যায় তাহলে তো আঙ্কেলের মান সম্মান নিয়ে টানাতেই পড়ে যাবে। পুলিশ, মিডিয়া? তুই কি জানিস না আমার বাবা কে? স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে যে আমার বাবার সাথে সন্ধ্যা চা খেতে বসেন। আর মিডিয়া, শহরের অর্ধেক মিডিয়া হাউস আমার মায়ের কোম্পানির টাকা চলে। ও কিছুই করতে পারবে না। না ঠিক আছে, কিন্তু একটা মেয়ে তোকে প্রত্যাখ্যান করলো, এটা ভাবতেই কেমন লাগছে। তার ক্ষমতার কোনো দাম নেই রে আহিল। তুই যদি সত্যি চৌধুরী পরিবারের ছেলে হস তাহলে ওই মেয়ের এত সাহস হওয়ার কথাই না। তাহলে তুই কি করতে বলিস? ওকে কিডন্যাপ করব? কিডন্যাপ কেন করবি? তার চেয়ে সহজ উপায় আছে। মেয়েটার পরিবারে সরাসরি প্রস্তাব পাঠা। ওর বাবা তো একজন সামান্য স্কুল মাস্টার, তাই না? তোর বাবার পরিচয় পেলে আর তোর টাকার গরম দেখলে ওনারা এমনিতেই রাজি হয়ে যাবেন। আর যদি রাজি না হয়? যদি রাজি না হয় তাহলে রাজি করানোর 1000টা উপায় আছে। তুই শুধু ইশারা করবি, বাকি কাজ আমরা করে দিব। দরকার হলে কাজী ডেকে জোর করে বিয়ে পড়িয়ে দেব। একবার বিয়েটা হয়ে গেলে মেয়ে আর কিছু করতে পারবে না। বাংলাদেশের আইনকানুন তো তুই ভালো করেই জানিস। কিন্তু ও আমাকে মন থেকে মেনে নেবে তো? আরে ধুর, মন আবার কি? বিয়ের পর যখন দেখবে তুই ওকে রনির মতো রাখছিস, দামি দামি গিফট দিচ্ছিস, তখন দেখবি সব ঘৃণা উড়ে গিয়ে ভালোবাসার উপচে পড়বে।
মেয়েরা টাকা আর ক্ষমতা ছাড়া আরো কিছুই বোঝে না রে দোস্ত। তুই শুধু তোর পাওয়ারটা ঠিক মতো ব্যবহার কর, ওকে বুঝিয়ে দে যে হয় তোর হতে হবে, না হলে ওর ধ্বংস হয়ে যাওয়ার ছাড়া আর কোনো পথ খোলাই নেই। বন্ধুদের কুবুদ্ধি আর উস্কানিতে আহিরের মনের ভেতরের দ্বিধাটুকু কেটে গেল। আরোহীর প্রত্যাখ্যানের অপমানটা তার মাথায় জেদ হিসেবে চেপে বসল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, যেভাবেই হোক আরোহীকে তার পেতেই হবে, ভালোবাসায় না হলে জোর করে। তোরা ঠিকই বলেছিস, ভালোবাসা দিয়ে না হলে ক্ষমতা দিয়ে ওকে আমার করে নেব। কালকে ওর বাসায় প্রস্তাব পাঠাবো, তারপর দেখা যাবে ওর বাবা মা কীভাবে আমার প্রস্তাব ফিরিয়ে দেয়। অন্যদিকে ধানমন্ডির একটি পুরনো কিন্তু ছিমছাম ফ্ল্যাট। দেয়ালের রং কিছুটা পুরনো, কিন্তু আসবাবপত্র গোছানো। বসার ঘরে বসে টেলিভিশনে খবর দেখছেন আরোহীর বাবা কামাল সাহেব। রান্নাঘর থেকে তার স্ত্রী আনোয়ারা বেগম মেয়ের জন্য রাতের খাবার গোছাচ্ছেন। আরোহী বাসায় প্রবেশ করার আগের মুহূর্তে, কি গো আরোহী, এখনো ফিরলো না? রাত তো কম হলো না, ফোন দিয়েছিলে একবার? দিয়েছিলাম, ফোন ধরেনি, হয়তোবা ক্লাসে বা লাইব্রেরিতে আছে, সাইলেন্ট করা। আজকালকার ছেলে মেয়ে তো হাতে ফোন নিয়েই ফোন ধরে না। তুমি চিন্তা করো না, চলে আসবে। চিন্তা তো হয়, একা একা মেয়েটা টিউশনি করে ফেরে। ঢাকার যা অবস্থা, আমার তো সারাক্ষণ বুকটা ধরফর করতে থাকে। বলি, কি দরকার এত কিছু করার? আমার যা জমানো আছে তা দিয়ে তো ওর পড়াশোনা আরামসে হয়ে যাবে। আনোয়ারা, তুমি বুঝবে না, মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে চায়। ও চায় না ওর বাবা মায়ের উপর বোঝা হয়ে থাকতে। ওর এই আত্মসম্মান বোধটাকেই আমি তো সম্মান করি। আমাদের মেয়ে একদিন অনেক বড় হবে, দেখো। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আনোয়ারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুললেন। দরজায় দাঁড়িয়ে আছে আরোহী, তার চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফোলা, মুখটা ফ্যাকাশে। কি হয়েছে রে মা, তোর এই অবস্থা কেন? শরীর খারাপ লাগছে? এত দেরি হলো কেন ফিরতে? না মা, কিছু হয়নি, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই দেরি হয়ে গেল। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আরোহী দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। সে তার বাম হাতটা ওনার নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তার মা আঙুলের আংটিটা দেখতে না পায়। কামাল সাহেব ও মেয়ের এই অবস্থা দেখে চিন্তিত হলেন। কি হলো মেয়েটার? ওকে দেখে তো একদম স্বাভাবিক মনে হলো না। আমিও তো তাই বলছি, নিশ্চয়ই কিছু একটা হয়েছে যা ও আমাদের কাছে লুকাচ্ছে। আমি ওর জন্য খাবারটা নিয়ে যাই, দেখি কথা বলে কিছু বের করতে পারি কি না। আরোহীর ঘরটা ছোট কিন্তু খুব সুন্দর করে সাজানো। পড়ার টেবিলের ওপর বইয়ের স্তূপ। আরোহী বাথরুম থেকে মুখ ধুয়ে এসে খাটের উপর বসে আছে, তার দৃষ্টি শূন্য। সে বারবার তার আঙুলে থাকা আংটিটার দিকে তাকাচ্ছে আর তার গা শিউরে উঠছে। সে আংটিটা খোলার অনেক চেষ্টা করলো, কিন্তু সেটা আঙুলে এমনভাবে এঁটে বসেছে যে খোলা যাচ্ছে না। কিছুক্ষণ পর দরজায় নক করার শব্দ হলো। আনোয়ারা বেগম খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকলেন। মা, আয় খেয়ে নে, দেখ তোর পছন্দের পাবদা মাছ রান্না করেছি। আমার খিদে নেই মা। আনোয়ারা বেগম মায়ের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, খিদে নেই বললে তো হবে না, তোর মুখটা একদম শুকিয়ে গেছে। কি হয়েছে আমাকে বলবি না? কেউ কিছু বলেছে তোকে? ভার্সিটিতে কোনো সমস্যা? না মা, কিছু হয়নি। আসলে আজকে প্রেজেন্টেশন ছিল তো তাই একটু খুব স্ট্রেস লাগছে আমার। আমি একটু ঘুমোলেই ঠিক হয়ে যাব। তোর বাবাও তোর জন্য খুব চিন্তা করছিল। আমরা তো তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি মা। তুই পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি ইনশাল্লাহ। দেখবি একদিন আমাদের সব কষ্ট সার্থক হবে। মেয়ের মুখে স্বপ্নের কথা শুনে আরোহীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এ কি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল মা, আমার কাছে লুকাস না। তোর এই অবস্থা দেখলে তো আমি মরেই যাব। কিছু না মা, কিছু হয়নি, এমনি তোমাদের কথা ভেবে চোখে পানি চলে এলো। তোমরা আমার জন্য কত কষ্ট করো। আরোহী তার মাকে সত্যিটা বলতে পারল না। আহিরের সেই হুমকি তার কানে বাজছিল। সে জানতো সত্যিটা বললে তার এই সাধারণ সুখী পরিবারটার ওপর কি ভয়ানক বিপদ নেমে আসতে পারে। সে তার বাবা মায়ের স্বপ্ন ভাঙতে দিতে চায় না, আবার এই অসম্মানজনক বিয়েতেও রাজি হতে পারছে না। পাগলি মেয়ে, আমরা কষ্ট করব না তো কে করবে? তুই শুধু ঠিক মতো পড়াশোনা কর। আচ্ছা নে, এখন এক লোকমা ভাত খা আমার হাতে।
আরোহী তার ডান হাতটা দিয়ে খেলো, বাম হাতটা সে পুরোটা সময় আড়ালেই রাখলো। কোনো মতে দু এক লোকমা খেয়ে সে মাকে বলল, আমার খুব ঘুম পাচ্ছে মা, তুমি এখন যাও। আনোয়ারা বেগম চলে যাওয়ার পর আরোহী দরজা বন্ধ করে দিল। সে তার পড়ার টেবিলের ড্রয়ার থেকে একটা প্লাস বের করলো। তার উদ্দেশ্য ছিল প্লাস দিয়ে হলেও আংটিটা কেটে ফেলবে, কিন্তু যেই সে আংটিটা ধরতে গেল আহিলের সেই ভয়ঙ্কর মুখটা তার মুখের সামনে ভেসে উঠল। এই ঘটনার কথা যদি দ্বিতীয় কোনো মানুষ জানতে পারে তাহলে তোমার পরিবারের জন্য খুব খারাপ হবে। এই কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। আরোহী প্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। আরোহী আহিলের দেওয়া আংটি আর হুমকির কারণে এক অসহনীয় মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছে। সে বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, কিন্তু একটি জরুরি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য 6 দিন পর তাকে আজ যেতেই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পেছনের একটি তুলনামূলক নির্জন রাস্তা। বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ মেঘলা থাকায় সময়টা আরও অন্ধকার মনে হচ্ছে। আরোহী তার ডিপার্টমেন্ট থেকে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দ্রুত বাসায় ফেরার জন্য হাঁটছে। গত কয়েকদিনের মানসিক চাপে তার হাঁটার গতিও ধীর হয়ে এসেছে। সে যথাসম্ভব আহিলের চোখ এড়িয়ে চলার চেষ্টা করছে। হঠাৎ করে তার পাশে একটি কালো গাড়ি এসে থামল। আরোহী গাড়িটা দেখেই চিনে ফেলে। তার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আহিল। তার চোখে মুখে আগের থেকেও বেশি জেদ আর উন্মাদনা। অবশেষে আপনার দেখা পেলাম আমার হবু বেগম সাহেবা। আমি তো ভেবেছিলাম আপনি ভয়ে ভার্সিটি আসে ছেড়ে দিয়েছেন। আপনার জন্য আমি শেষ সকাল থেকে অপেক্ষা করছি জানেন। আপনি আবার এসেছেন? আমি তো আপনাকে বলেছি আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। দয়া করে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। সম্ভব না এই শব্দটা তো আমার ডিকশনারিতে নেই আরোহী। আমি যা সম্ভব মনে করি সেটাই সম্ভব, আর আমি মনে করি আমাদের বিয়েটা খুবই সম্ভব। চলো গাড়িতে ওঠো। আমি কোথাও যাব না আপনার সাথে। আপনি যদি এখন এখান থেকে না যান আমি কিন্তু সবাইকে ডেকে ফেলবো। আরোহীর কথা শেষ হওয়ার আগেই আহিল তার হাত ধরে এক ঝটকায় তাকে গাড়ির দিকে টেনে নিয়ে যায়। অনেক হয়েছে তোমার নাটক। সেদিন লেকের ধারে তোমাকে ভদ্রভাবে বুঝিয়েছিলাম, তোমার মাথায় ঢোকেনি। আজকে তোমাকে অন্যভাবে বোঝাতে হবে। ছাড়ুন, লাগছে আমার। আপনি একটা জানোয়ার, ছাড়ুন আমায়। ঠিকই বলেছ, আমি একটা জানোয়ার। আর এই জানোয়ারটা যখন খেপে যায় তখন কি করতে পারে সে ধারণা তোমার নেই। আর আজ সেটাই দেখবে। চুপচাপ গাড়িতে উঠো। চুপচাপ গাড়িতে না উঠলে এই রাস্তার উপর তোমাকে আমি সবার সামনে বেজ্জত করব। তারপর দেখি কোন ছেলে তোমাকে বিয়ে করতে আসে। আহিলের হুমকির তীব্রতায় আরোহীর শরীর জমে যায়। সে বুঝতে পারে এই মুহূর্তে চিৎকার করে কোনো লাভ হবে না, বরং তার সম্মানহানি হবে। সে নিরুপায় হয়ে গাড়িতে উঠে বসে। আহিল বিজয়ের হাসি হেসে গাড়িটা স্টার্ট দেয় এবং ভার্সিটি এলাকা ছেড়ে গাজীপুরের দিকে একটা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। গাজীপুরের একটি বিলাসবহুল কিন্তু নির্জন রিসোর্টের একটি প্রাইভেট কটেজ। বাইরে ঝিঝি পোকার ডাক আর ভেতরে থমথমে নীরবতা। আহিল আরোহীকে প্রায় টেনে হিঁচড়ে কটেজের বেডরুমে নিয়ে আসে এবং দরজাটা ভেতর থেকে লক করে দেয়। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি চাই আপনার আমার কাছে? প্লিজ আমার জীবনটা নষ্ট করবেন না। বাহ, জায়গাটা সুন্দর না? আমাদের হানিমুনের জন্য একদম পারফেক্ট। যদিও বিয়ের আগে আমরা হানিমুনটা সেরে ফেলেছি, তাতে কি ভালোবাসা থাকলে সবই জায়েজ। এটা ভালোবাসা না, এটা অত্যাচার। আপনি আমার উপর জোর করছেন। জোর তো আমি করবোই। তুমি আমাকে বাধ্য করেছো জোর করতে। আমি তোমাকে কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, তোমাকে ভালোবাসার কথা বললাম, বিয়ের প্রস্তাব দিলাম, আর তুমি কি করলে? আমাকে অপমান করলে, ধাক্কা মারলে। তোমার এই না শব্দটা আমার কানের ভেতর সারাক্ষণ প্রতিধ্বনিত হয়। জানো, আমার ঘুম হারাম করে দিয়েছে। আহিল তার গায়ের শার্টের বোতাম খুলতে শুরু করে। এই দৃশ্য দেখে আরোহীর আত্মা কেঁপে ওঠে। কি করছেন আপনি? আমার কাছে আসবেন না। আমি পায়ে পড়ি আপনার। আমার সাথে এমন কিছু করবেন না প্লিজ। পায়ে পড়ার দিন শেষ আরোহী। আজ রাতে তুমি আমার হবে। তোমার শরীর, তোমার মন সবকিছু আজ থেকে আমার। আমি তোমাকে বোঝাতে চাই তুমি শুধু আমার। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমারই আছে। আহিল এগিয়ে এসে আরোহীকে জাপটে ধরে এবং তাকে খাটের উপর ফেলে দেয়। আরোহী সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। বাঁচাও, কেউ আছো, আমায় বাঁচাও। জানোয়ার, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। চিৎকার করে কোনো লাভ নেই জান। এই কটেজটা সাউন্ডপ্রুফ, তোমার আজ বাইরে যাবে না। এই লক্ষ্মী মেয়ের মতো আমার কথা শোনো, নাহলে বেশি কষ্ট পাবে। আহিল আরোহীর ওপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। আরোহী নখ দিয়ে দাঁত দিয়ে আহিলকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে।
তার চিৎকারে কটেজের ভেতরটা যেন নরকে পরিণত হয়। ঠিক তখনই কটেজের দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ হয়। কটেজের বাইরে দাঁড়িয়ে আছে আরোহীর ডিপার্টমেন্টের 1 বছরের সিনিয়র রায়হানের নেতৃত্বে কয়েকজন বন্ধু। রায়হানের এক বন্ধুর বাবা এই রিসোর্টের মালিক হয়, তারা প্রায় এখানে ঘুরতে আসে। আজকেও তারা পাশের একটি কটেজে আড্ডা দিচ্ছিল। হঠাৎ মেয়েরই গলার কান্নার আওয়াজ পেয়ে তারা কৌতূহলী হয়ে এদিকে আসে। রায়হানের বন্ধু আসিফ বলে, কিরে রায়হান, আওয়াজটা এই কটেজ থেকে বের হচ্ছে না? মনে হচ্ছে কোনো মেয়ে বিপদে পড়েছে। হ্যাঁ, আমিও তো তাই শুনছি, কিন্তু এই কটেজ তো আজকে আহির চৌধুরী বুক করেছে শুনেছি। ওর সাথে ঝামেলায় জড়ানো কি ঠিক হবে? আহিল নামটা শুনেই রায়হানের বুকের ভেতরটা থক করে ওঠে। মেয়েটার শান্ত ভদ্র স্বভাব তার ভালো লাগে। তার আহিরের চরিত্র সম্পর্কেও সে অবগত। ভেতরে একটা মেয়ে কাঁদছে আর বলছে ছেড়ে দে আমাকে, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, যা হওয়ার হবে, দরজা ভাঙ। রায়হান আর তার বন্ধুরা মিলে সজোরে দরজায় লাথি মারতে শুরু করে। কয়েকবার চেষ্টার পর দুর্বল কাঠের দরজাটা ভেঙে যায়। দরজা ভাঙার শব্দে আহিল চমকে আরোহীর ওপর থেকে উঠে দাঁড়ায়। আরোহী ছেঁড়া পোশাকে বিধ্বস্ত অবস্থায় খাটের এক কোণায় গুটিয়ে গিয়ে কাঁদছে। রায়হান আর তার বন্ধুরা দরজা ভেঙে ভেতরে ঢুকে এই দৃশ্য দেখে ফেলে। রায়হান আহিলকে দেখেই চিনে ফেলে। আহিল, তুই এখানে? আর এই মেয়েটার এই অবস্থা কেন? তুই ওর সাথে জোর করার চেষ্টা করছিলি? এটা আমার আর আমার হবু বউয়ের পার্সোনাল ম্যাটার। তুই এখানে না গলাতে এসেছিস কেন রায়হান? নিজের ভালো চাস তো এখান থেকে চুপচাপ চলে যা। হবু বউ, আমি যতদূর জানি এই মেয়ে তোকে পছন্দ করে না। তুই ওকে জোর করে এখানে নিয়ে এসেছিস, তাই না? তোর লজ্জা করে না একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিতে? লজ্জা? ওই শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, তাতে কার কি বলার আছে? ও আমার, ওর উপর শুধু আমার অধিকার। কথাগুলো বলে আহিল আবার আরোহীর দিকে এগোতে যায়, কিন্তু রায়হান ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে আহিলের শার্টের কলার ধরে সজোরে একটা ঘুষি মারে তার মুখে। তোর মতো জানোয়ারের মুখে ভালোবাসার কথা মানায় না। অধিকারের মানে বুঝিস তুই? ভালোবাসা মানে সম্মান করা, জোর করে আদায় করা নয়। আহিল অপ্রত্যাশিত আক্রমণে ঢাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে আসে। রায়হানের বন্ধুরা আহিলকে ধরে ফেলে। রায়হান তার গায়ের জ্যাকেটটা খুলে আরোহীর দিকে এগিয়ে যায় এবং তার গায়ে জড়িয়ে দেয়। আরোহী, তুমি ঠিক আছো? ভয় পেও না, আমরা এসে গেছি। তোমাকে আর কেউ কিছু করতে পারবে না। চলো, আমি তোমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিচ্ছি। আরোহী রায়হানের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। এই মুহূর্তে রায়হানকে তার কাছে কোনো ফেরেশতার মতো মনে হচ্ছিল। সে কোনো কথা না বলে নীরবে কাঁদতে থাকে। রায়হান তাকে ধরে সাবধানে কটেজের বাইরে নিয়ে আসে। যাওয়ার আগে রায়হান দরজার কাছে দাঁড়ানো অপমানিত ক্রুদ্ধ আহিলের দিকে ফিরে তাকায়। শোন আহিল, আজকের ঘটনার কথা যদি আর একবারও শুনি বা তুই যদি এই মেয়েটার আশেপাশে আসারও চেষ্টা করিস, তাহলে আমি তোকে ছাড়বো না। তোর বাবার ক্ষমতা আমাকে দেখাবি না। মনে রাখিস, সব কিছুর একটা শেষ আছে। রায়হানের এই হুমকিতে আহিলের অপমানে জ্বলে ওঠা চোখ দুটো যেন প্রতিশোধের আগুনে দাউ দাউ করে ওঠে। সে বুঝতে পারে রায়হান আর তার আর আরোহীর মাঝে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এই দেয়াল তাকে ভাঙতেই হবে। সে মনে মনে রায়হানের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। সে উপলব্ধি করে আরোহীকে পেতে হলে তাকে শুধু জেদি বা একরোখা হলে চলবে না, তাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর এবং নির্মম হতে হবে। 1 সপ্তাহ পর আরোহীর শোবার ঘর। দুপুরবেলাতেও ঘরের জানালা বন্ধ, পর্দা টানা, চারদিকে অন্ধকার। আরোহী বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে আছে। গত 1 সপ্তাহ সে ঘর থেকে বের হয়নি, ভার্সিটিতে যায়নি, এমনকি ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি। তার মা আনোয়ারা বেগম দরজার বাইরে থেকে বারবার তাকে ডাকছেন। মা আরোহী, দরজাটা খোল সোনা, দেখ তোর জন্য তোর পছন্দের স্যুপ বানিয়ে এনেছি। এইভাবে না খেয়ে থাকলে তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আমার খিদে নেই মা, তোমরা খেয়ে নাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। ওকে এখন আর জোর করো না আনোয়ারা, ও একটা বড় আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, ওকে একটু সময় দাও। কিভাবে সময় দেব? আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, আর আমি কিছুই করতে পারছি না। এই জানোয়ার ছেলেটা কি শাস্তি হবে না? কোনো শাস্তি হবে না? আমরা কি পুলিশে যাব? কোন সাহসে যাব? ছেলেটা শহরের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদের ছেলে, আমরা সাধারণ স্কুল মাস্টার। ওদের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে উল্টো আমাদের হয়রানি হতে হবে। রায়হান ছেলেটা আমাদের মান সম্মান বাজিয়েছে, এটাই আল্লাহর কাছে হাজারো শুকরিয়া।
ঠিক তখনই আরোহীর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়হান ভাইয়া নামটা ভাসছে। গত এক সপ্তাহে রায়হান প্রায় প্রতিদিনই তাকে ফোন করেছে, কিন্তু আরোহী একবারও ফোন ধরেনি। আজও সে ফোনটা কেটে দিল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার ফোন এলো। এবার আরোহী ফোনটা রিসিভ করলো। হ্যালো আরোহী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ ফোনটা কেটো না। আমি জানি তুমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এইভাবে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখলে তো চলবে না। আমার আর কিছু ভালো লাগছে না রায়হান ভাইয়া, আমার বাঁচতে ইচ্ছে করছে না। ছি আরোহী, এসব কি কথা বলছো? তোমার মতো একটা সাহসী মেয়ে এমনভাবে ভেঙে পড়তে পারে না। তুমি কোনো ভুল করনি, ভুল করেছে ওই অমানুষটা। শাস্তি ওর হওয়া উচিত, তোমার নয়। কিন্তু সমাজ তো আমাকেই দোষ দেবে, সবাই বলবে নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল। কে কি বললো তাতে কি আসে যায়? তুমি আমরা তো সত্যিটা জানি। তুমি যদি এইভাবে হেরে যাও তাহলে তো ওই জানোয়ারটা জিতে যাবে। তুমি কি তাই চাও? ওঠো আরোহী, নিজেকে শক্ত করো। তোমার পড়ালেখা আছে, তোমার স্বপ্ন আছে। একটা নোংরা মানুষের জন্য তুমি নিজের জীবনটা নষ্ট করে দিতে পারো না। কেউ কিছু করবে না, আমি আছি তো তোমার সাথে। কালকে আমি তোমাদের বাসার নিচে আসব, তোমাকে সাথে করে ভার্সিটিতে নিয়ে যাব এবং দিয়ে আসব। দেখবে কেউ তোমাকে একটা কথাও বলার সাহস পাবে না। তুমি কি আমার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারো না? আমি কি করব ভাইয়া, আমার ভার্সিটিতে যেতে ভয় করে। আমার মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। আরোহী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, আচ্ছা, ধন্যবাদ রায়হান ভাইয়া। আপনি না থাকলে আমি হয়তো অনেক বড় কিছু আমার হয়তো অনেক বড় কিছু হয়ে যেত। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আরে বন্ধুত্বের মধ্যে আবার ঋণ কিসের? তোমাকে হাসি খুশি দেখলেই আমার সব ঋণ শোধ হয়ে যাবে। আচ্ছা শোনো, একটা কথা বলার ছিল। আমি আমি জানি এখন হয়তো সঠিক সময় নয়, কিন্তু কিছু কথা সময় মতো না বললে তার গুরুত্ব থাকে না। আমি আমি তোমাকে পছন্দ করি আরোহী, বন্ধু হিসেবে নয়, তার চেয়ে একটু বেশি কিছু। রায়হানের মুখে এমন কথা শুনে আরোহী চমকে ওঠে। তার হৃদয়ের কোণে এক কোণে রায়হানের জন্য একটি নরম জায়গা তৈরি হলেও সে এখনো আহিরের দেওয়া মানসিক আঘাত থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। আরে এত চিন্তা করতে হবে না, সময় নাও, ভেবে দেখো। আমি এখন ফোন রাখছি ভাইয়া, বলে আরোহী ফোন কেটে দেয়। এদিকে আহিরের বাবা জনাব মোরশেদ চৌধুরীর রাজনৈতিক কার্যালয়। আহিল তার বাবার সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে। তার মুখে এখনো আঘাতের হালকা দাগ রয়ে গেছে। তোর মুখে ওইটা কিসের দাগ আহিল? আবার মারামারি করেছিস নাকি? তেমন কিছু না বাবা, একটু বাইক থেকে পড়ে গিয়েছিলাম। আমাকে মিথ্যা বলবি না, আমি সব খবর পেয়েছি। তুই একটা সাধারণ মেয়ের পেছনে লেগেছিস, আর তার জন্য অন্য একটা ছেলের হাতে মারও খেয়েছিস। ছি, আমার ছেলে হয়ে তুই এত নিচে নামতে পারলি? বাবা, তুমি জানো না আমি ওকে ভালোবাসি, আর ওই রায়হান ছেলেটা আমাদের মাঝে চলে এসছে। ভালোবাসা? তোর ডিকশনারিতে এই শব্দটা আছে নাকি? তুই যা করছিস তাকে ভালোবাসা বলে না, তাকে বলে পাগলামি। শোন, ওই মেয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। দরকার হলে আমি দেশের সবচেয়ে সুন্দরী আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে তোর বিয়ে দেব। না, আমি আরোহীকে বিয়ে করব, আর এর জন্য আমার তোমার সাহায্য লাগবে। রায়হান আর ওর পরিবারকে শহর থেকে সরাতে হবে। তুই পাগল হয়ে গেছিস? একটা সামান্য ছেলের জন্য আমি আমার রাজনৈতিক কেরিয়ার উপর দাগ লাগাবো? যদি তুমি আমাকে সাহায্য না করো বাবা, তার রিসোর্টে সে রাতের ঘটনা আমি মিডিয়ার কাছে ফাঁস করে দেব। তখন দেখবে তোমার ছেলের কুকুরটির জন্য তোমার সম্মান কোথায় গিয়ে দাঁড়ায়। হয় তুমি আমার পাশে থাকবে, নাহলে আমরা দুজনে একসাথে ডুববো। সিদ্ধান্ত তোমার। ছেলের মুখে এমন ব্ল্যাকমেল শুনে মোরশেদ চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার আদরের সন্তান এখন এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে, যাকে থামানোর ক্ষমতা তার হাতে নেই। তিনি পরাজিত সৈনিকের মতো চেয়ারে বসে পড়লেন। কয়েকদিন পর নিউ মার্কেট এলাকা, রায়হানের বাবার একটি ছোট কাপড়ের দোকান আছে। হঠাৎ করে সিটি কর্পোরেশনের লোকজন আর পুলিশ এসে তার দোকান ভেঙে ফেলতে শুরু করে। রায়হানের বাবা বলেন, স্যার, আপনারা এটা কি করছেন? আমার দোকান কেন ভেঙেছেন? আমার তো সব কাগজপত্র ঠিক আছে। চুপ করুন, আপনার দোকান অবৈধভাবে সরকারি জায়গায় বানানো হয়েছে। আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে। রায়হান ছুটে এসে বলে, এটা কিছুতেই হতে পারে না। আমরা গত 20 বছর ধরে এখানে ব্যবসা করছি, এটা আমাদের নিজেদের জায়গা, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। রায়হান প্রতিবাদ করতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে।
গাড়ি থেকে নামে আহিলের বন্ধু সাকিব। রায়হানের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হেসে বলে, কি খবর হিরো? খুব তো বড় বড় ডায়লগ দিয়েছিস সেদিন, এখন কেমন লাগছে? এটা তো শুধু ট্রেইলার্স, পুরো সিনেমা এখনো বাকি আছে। তার মানে এইসব কিছু তোদের করানো? আহিল কোথায়? ওকে গিয়ে বল ওর সাথে আমার যা ঝামেলা সেটা যেন আমার সাথে মেটায়। আমার পরিবারকে এর মধ্যে চড়াচ্ছে। আহিল ভাইয়ের সাথে লাগার আগে 10 বার ভাবা উচিত ছিল। এখন বস ক্ষমতা কাকে বলে? সাকিব চলে যাওয়ার কিছুক্ষণ পরে একজন পুলিশ এসে রায়হানকে ধরে ফেলে। তোমার নামে মারামারির আর চাঁদাবাজি মামলা আছে, তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। মিথ্যা কথা, আমি কিছুই করিনি। আপনারা আমাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। কিন্তু তার কোনো কথাই কেউ শুনল না। পুলিশ জোর করে রায়হানকে গাড়িতে তুলে নিয়ে যায়। রায়হানের অসহায় বাবা রাস্তার ওপর বসে কাঁদতে থাকেন। ক্ষমতার কদর্য রূপ তাদের সাজানো সংসারটাকে এক মুহূর্তেই তছনছ করে দিল। এদিকে আরোহী তার ঘরে বসে বসে রায়হানের কথা ভাবছিল। হঠাৎ একটা অপরিচিত নম্বর থেকে কল এলো তার ফোনে। হ্যালো, কে বলছেন? আমি তোমার হবু স্বামী আহিল চৌধুরী। তোমার হিরো রায়হানের খবর পেয়েছ নিশ্চয়ই? ওর বাবার দোকান শেষ, আর ও নিজে এখন থানার গাড়োতে। কেমন লাগছে আমার সারপ্রাইজটা? আপনি আপনি এই কাজটা করেছেন? ছি, আপনি এত নিচে নামতে পারেন? আমি আরো অনেক নিচে নামতে পারি জান। এখন শোনো, তোমার হাতে দুটো অপশন আছে। এক, তুমি চুপচাপ আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে রায়হানকে ছাড়িয়ে আনবো, ওর বাবার দোকানে ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আর 2, যদি তুমি রাজি না হও, তাহলে রায়হানকে আমি এমন কেসে ফাঁসাবো যে ও জেলের মধ্যেই পচে মরবে। আপনি এটা করতে পারেন না, ও নির্দোষ। আমি সবই পারি, এখন সিদ্ধান্ত তোমার। তোমার একটা হ্যাঁ অথবা না রায়হানের জীবনের মরণের সিদ্ধান্ত নেবে। আমি তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, এই নম্বরে ফোন করে তোমার সিদ্ধান্ত জানাবে। ফোনটা কেটে গেল। আরোহীর পায়ের নিচের মাটি যেন সরে গেল। এদিকে রায়হানের ভালোবাসা, নিজের স্বপ্ন, সম্মান আর জীবন। অন্যদিকে রায়ানের জীবন যে কিনা তাকে বাঁচা দিকে আজ সবচেয়ে বড় বিপদে পড়েছে। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর সে আহিলের দেওয়া নম্বরে ফোন করল। তার গলা কাঁপছিল কিন্তু স্বর ছিল দৃঢ়। হ্যালো, আমি আমি আপনার প্রস্তাবে রাজি। আমি বিয়ে করব আপনাকে, কিন্তু আপনাকে কথা দিতে হবে আপনি রায়হান ভাইয়া বা তার পরিবারকে আর কোনো বিপদে ফেলবেন না। আমি জানতাম তুমি রাজি হবে, কথা দিলাম। তোমার হিরোকে আমি কিচ্ছু হতে দেব না। কালকে সকালে কাজী আর আমার লোকজন তোমাদের বাসায় যাবে। বিয়ের জন্য তৈরি থেকো আমার হবু বউ। ফোনটা কেটে দিল। তার চোখের সামনে তার সব স্বপ্ন, সব আশা চুরমার হয়ে যাচ্ছিল। সে আর নিজেকে, জীবনকে বিসর্জন দিল শুধু একজন নির্দোষ মানুষকে বাঁচানোর জন্য। পরদিন সকালে আরোহীর বাসায় বসার ঘরে থমথমে পরিবেশ। একদিকে বসে আছেন কামাল সাহেব আর আনোয়ারা বেগম, তাদের মুখে অসহায়ত্বের ছাপ। তাদের সামনে সোফায় বসে আছে আহিল। সে নিজেও এসেছে, তার চোখে মুখে ক্ষমতার দম্ভ আর বিজয়। কাজী সাহেব বিয়ের রেজিস্ট্রার নিয়ে প্রস্তুত। আঙ্কেল, আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না। আরোহী আমার কাছে রানীর মতো থাকবে। আমি ওকে অনেক ভালোবাসবো। টাকা আর ক্ষমতা দিয়ে ভয় দেখিয়ে কি ভালোবাসা হয়? মিস্টার আহিল চৌধুরী, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলে। নষ্ট করছি না আঙ্কেল, নতুন করে গড়ে নিচ্ছে। এখন আরোহীকে ডাকুন, শুভ কাজে দেরি করতে নেই। আনোয়ারা বেগম চোখ মুছতে মুছতে আরোহীর ঘরে গেলেন। কিছুক্ষণ পর লাল শাড়িতে জড়ানো এক নিষ্প্রাণ আরোহীকে নিয়ে বেরিয়ে এলেন। তার চোখে দুটো ফোলা দৃষ্টি শূন্য। সে এসে আহিলের পাশে বসল যেন এক জীবন্ত লাশ। কাজী সাহেব বললেন, বলো মা কবুল। আরোহী কোনো উত্তর দিল না। তার কানে শুধু রায়হানের কণ্ঠ বাজছিল, আমি তোমাকে পছন্দ করি আরোহী। আহিল আরোহীর কানের কাছে ফিসফিস করে বলে, কবুল না বললে রায়হানের লাশ কিন্তু জেল থেকে বের হবে। এই কথা শোনার সাথে সাথে আরোহী কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল। তার গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ভাঙা অস্পষ্ট গলায় 3 বার বলল, কবুল, কবুল, কবুল। আহিলের মুখে ফুটে উঠল এক পার্শ্ববিক বিজয়ের হাসি। সে অবশেষে তার জেদ, তার ক্ষমতা দিয়ে আরোহীকে জয় করতে পেরেছে। আরোহীর চোখের জল আর আহিলের বিজয়ীর হাসি দিয়ে তাদের এক সময় জোরপূর্বক সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো। ঢাকার অভিজাত এলাকা বাড়িধারার একটি বিশাল প্রাসাদ সম বাড়ি চৌধুরী মিনা। গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সবুজ লন আর ফুলের বাগান। বাড়ির ভেতরে মার্বেল পাথরের মেঝে,
ঝাড়বাতির আলোয় ঝলঝল করছে চারপাশ। আরোহীকে নিয়ে এই বাড়িতে প্রথম পা রেখেছে আহিল। আরোহীর পরনে এখনো বিয়ের লাল শাড়ি, কিন্তু তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অশ্রুহীন। শূন্য আহিল আরোহীর হাত ধরে তাকে বাড়ির বিশাল ড্রয়িং রুমে নিয়ে আসে। বাড়ির কাজের লোকেরা শাড়ি বেঁধে দাঁড়িয়ে নতুন মনিবকে সালাম জানায়। আহিল আরোহীর কানের কাছে এসে বলে, কেমন লাগলো তোমার নতুন বাড়ি আমার বেগম? আজ থেকে এই প্রাসাদের তুমিই রানী। আরোহী কিছু বলেনি। আহিল কাজের লোকদের দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই ভালো করে শুনে রাখো, এনে তোমাদের নতুন ম্যাডাম, আমার স্ত্রী আরোহী চৌধুরী। ওনার কোনো কথায় যেন কোনো অবদ্ধতা না হয়। ওনার যত্ন আত্মীয়তে সামান্য ত্রুটি হলে আমি কাউকে ছাড়ব না। আহিল আরোহীকে নিয়ে তাদের বিশাল বেডরুমের দিকে এগিয়ে যায়। ঘরটা কোনো 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের চেয়ে কম নয়। ঘরের একপাশে কাচের দেয়াল, যেখান থেকে পুরো বাগানটা দেখা যায়। বিছানার ওপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা, ওয়েলকাম আরোহী। এই ঘরটা আমি নিজের হাতে তোমার জন্য সাজিয়েছি, তোমার পছন্দের সাদা আর নীল রং দিয়ে। পছন্দ হয়েছে? আরোহী কোনো কথা না বলে ঘরের কোনায় রাখা সোফাটার গিয়ে বসে। আহিল তার জন্য রাখা একটি ডায়মন্ডের নেকলেসের বক্স খোলে। এটা তোমার জন্য, আমাদের বিয়ের উপহার। এদিকে এসো, আমি পরিয়ে দিই। আমার লাগবে না। লাগবে না বলে তো হবে না। আমার স্ত্রীর গলায় কিছু থাকবে না এটা তো হতে পারে না। আমি যা কিছু আনবো সবই তোমাকে পড়তে হবে। আহিল জোর করে আরোহীর গলায় নেকলেসটা পরিয়ে দিতে গেলে আরোহী শিউরে উঠে পিছিয়ে যায়। আমার গায়ে হাত দিবেন না। আহিলের হাসি মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল। সে বক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে আরোহীর সামনে এসে দাঁড়ায়। কি বললে? গায়ে হাত দেবো না? তুমি কি ভুলে গেছো তুমি আমার শরীয়ত মতো বিয়ে করা বউ? তোমার শরীরের প্রতিটি ইঞ্চিতে এখন শুধু আমার অধিকার। আমি তোমাকে যখন ইচ্ছে করে স্পর্শ করব। আপনি শরীরটা পেয়েছেন, কিন্তু মনটা কোনোদিনও পাবেন না। মনটা একদিন পেয়ে যাব। দেখো, আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি আমাকে ভালো না বসে থাকতেই পারবে না। যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। পরের কয়েকটা দিন এভাবেই কাটে। আহিল আরোহীর জন্য দামি শাড়ি, গয়না আর উপহারের পাহাড় তৈরি করে, কিন্তু আরোহী সেগুলোর দিকে ফিরেও তাকায় না। সে বেশিরভাগ সময় চুপ করে থাকে, আহিলের সাথে কোনো কথা বলে না। আহিল কাছে আসলে সে ভয় গুটিয়ে থাকে। এক সপ্তাহ পর চৌধুরী ভিলার কিচেন। সকালবেলা আহিল একটা অ্যাপ্রন পরে আনাড়ি হাতে প্যানকেক বানানোর চেষ্টা করছে আর ফোনে কথা বলছে। আরে সাকিব, বললাম তো গুগল রেসিপি দেখিয়ে করেছে, কিন্তু ব্যাটা কিছুতেই গোল হচ্ছে না। বাংলাদেশের ম্যাপ হয়ে যাচ্ছে। তুই আর রান্না ভাবি দেখলে তোর হার্ট ফেল করবে। বাদ দে সব, বাবুর্চিকে বললেই তো বানিয়ে দিবে রে। না, আমি নিজের হাতে ওর জন্য কিছু করতে চাই। ও আমার সাথে একদম কথা বলে না রে, সারাক্ষণ চুপ করে থাকে। আমার দিকে তাকালে চোখে শুধু ভয় দেখতে পাই। আমিও ভয়টাই জয় করতে চাই। আহিল ফোন রেখে অনেক কষ্টে কয়েকটা প্যানকেক বানিয়ে ট্রেতে সাজিয়ে আরোহীর ঘরের দিকে যায়। আরোহী তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। গুড মর্নিং মাই লাভ। দেখো, আজ তোমার জন্য ব্রেকফাস্ট আমি নিজের হাতে বানিয়ে এনেছি। খিদে নেই আমার। খিদে নেই বললেই হবে? আসার থেকে তো কিছুই খাওনি ঠিক মতো। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। নাও, একটুখানি খাও প্লিজ। আমার জন্য আপনার এত চিন্তা করতে হবে না। আমি মরে গেলেই তো আপনি বেঁচে যান। আহিল ট্রেটা টেবিলে রেখে আরোহীর সামনে এসে দাঁড়ায়। এই কথাটা আর কোনোদিন বলবে না আরোহী। তুমি মরে গেলে আমি বাঁচবো কিভাবে? তোমাকে ছাড়া তো আমার নিঃশ্বাসটাও চলে না। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে জোর করে এখানে নিয়ে এসছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেও পারি না। এটা ভালোবাসা না আহিল সাহেব, এটা আপনার জেদ। আপনি একটা খেলনা চেয়েছিলেন, আর সেটা না পাওয়ায় জোর করে কেড়ে নিয়েছেন। খেলা শেষ হয়ে গেলে আপনিও আমায় ছুঁড়ে ফেলে দিবেন। কখনোই না। তুমি আমার খেলনা নাও, তুমি আমার জীবন। আচ্ছা, মাঝে আমি ভুল করেছি, এখন সেই ভুলটা শোধরানোর সুযোগ তো আমাকে দেবে নাকি? আরোহী কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। আহিল হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। দরজার কাছ থেকে সে আবার ফিরে তাকায়। আজ সন্ধ্যায় তৈরি থেকো, আমরা বাইরে ডিনার করব। আমি কোথাও যাব না। আমি তোমাকে জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জানিয়েছি তৈরি না থাকলে আমি তোমাকে এভাবেই কোল করে নিয়ে চলে যাব। এখন সিদ্ধান্ত তোমার। আর এখনও নিচে ডাইনিং টেবিলে আসো, নাস্তা করবে। চৌধুরী ভিলার বিশাল ডাইনিং টেবিল। বাড়ির সবাই খেতে বসেছে। আহিলের মা মিসেস সায়রা চৌধুরী আরোহী থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। অন্যদিকে আহিলের বাবা মোর্শেদ চৌধুরী
স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। সায়রা চৌধুরী বলেন, কি ব্যাপার বাড়ির নতুন বউ? এখনো দেখি আমাদের পরিবারের আদব কায়দা কিছু শিখেনি। খেতে বসেও মুখে কথা নেই, নাকি তোমার বাবা মা কথা শিখায়নি? শাশুড়ির এমন কথায় সরাসরি আক্রমণে আরোহী চমকে ওঠে। সে মাথা নিচু করে ফেলে। মা প্লিজ, ও আস্তে আস্তে সব কিছুর সাথে মানিয়ে নেবে, তুমি ওকে একটু সময় দাও। সময় দেব? আমার ছেলের বউ হবে এটা? সাধারণ শকুন মাস্টারের মেয়ে। এটা তো আমি মেনে নিতে পারবো না। তার উপর মুখের রা নেই। কি দেখে যে তুই এই মেয়ের জন্য পাগল হলি আল্লাহ জানে। না আছে ভদ্রতা, না আছে রূপ। সেই দিন আমি লন্ডনে ছিলাম, না হলে তো এই বাড়িতে ওকে আমি উঠতে দিতাম না। শায়লা চুপ করো, খাওয়ার টেবিলে এসব কি ধরনের কথা? আরোহী এখন এই বাড়ির বউ, আমার মেয়ে। ওর সম্মান মানে আমাদের সম্মান। ওর বংশ পরিচয় নিয়ে আরেকটা কথা বললে কিন্তু ভালো হবে না। স্বামীর ধমক খেয়ে সায়রা চৌধুরী চুপ করে গেলেও তার চোখে মুখে অসন্তোষ স্পষ্ট ফুটে থাকে। মা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু এমনই। তোমার কোনো অসুবিধা হলে বা কিছু লাগলে আমাকে সরাসরি বলবে, কোনো দ্বিধা করবে না, ঠিক আছে? জি আঙ্কেল। আঙ্কেল না, বাবা বলে ডাকবে, তুমি আমার মেয়ের মতো। শ্বশুরের এই আন্তরিক ব্যবহারে আরোহীর চোখ দুটো ভিজে ওঠে। এই বিশাল অচেনা বাড়িতে এই প্রথম কোনো মানুষের কথা সে একটুখানি আশ্রয়ের ছোঁয়া পেল। কয়েকদিন পর বিকালে বাগানে একা একা হাঁটছে আরোহী। মোর্শেদ চৌধুরী তার পাশে এসে দাঁড়ান। একা একা কি ভাবছো মা? বাবা আপনি? না কিছু না, এমনি। আমি জানি তুমি এখানে ভালো নেই। আমার ছেলেটা যে তোমার সাথে অন্যায় করেছে সেটাও আমি জানি। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার কোনো দোষ নেই বাবা, দোষ আমার কপালের। আহিল ছোটবেলা থেকেই খুবই জেদি, যা চেয়েছে তাই পেয়েছে, কখনো না শুনতে শিখেনি। কিন্তু ওর ভেতরটা পাথর নয়। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। হয়তো ওর প্রকাশ করার ধারণাটা ভুল, কিন্তু ও তোমাকে সত্যিই খুব ভালোবাসে। তুমি কি ওকে একটা সুযোগ দিয়ে দেখবে না মা? যে সম্পর্কটা শুরুই হয়েছে জোর দিয়ে, ভয় দিয়ে, সেই সম্পর্কের সুযোগের কি কোনো জায়গা থাকে বাবা? আরোহীর এই প্রশ্নের কোনো উত্তর মোর্শেদ চৌধুরীর কাছে ছিল না। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন। এভাবেই প্রায় 1 মাস পর আরোহী তার কিছু জরুরি সার্টিফিকেট আর কাগজপত্র আনার জন্য আহিলের কড়া পাহারায় ভার্সিটিতে এসেছে। আহিল গাড়িতেই বসে আছে। আরোহীকে 15 মিনিট সময় দিয়েছে। আরোহী দ্রুত পায়ে তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। তার মনটা পুরনো দিনের কথা ভেবে বিষণ্ণ হয়ে আছে। ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একজনের সাথে তার ধাক্কা লাগে। আরোহী সরি বলে পাশ কাটাতে গেলেই লোকটা তার হাত ধরে ফেলে। আরোহী চমকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রায়হান। রায়হান আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি আর হতাশা। আরোহীর বিয়ের কিছুদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর তার বাবার ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। রায়হান ভাইয়া, আপনি আপনি কবে জেল থেকে ছাড়া পেলেন? ঠিক আছেন আপনি? বাহ, চৌধুরী পরিবারের বেগম সাহেবের মুখে আমার জন্য এত চিন্তা। আমি তো ভেবেছিলাম তুমি আমার কথা ভুলেই গেছো। এভাবে কেন কথা বলছেন? আমি আপনার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার নতুন স্বামী তোমাকে সেই সুযোগ দেয়নি, তাই তো? নাকি আর চেষ্টা করার প্রয়োজনই মনে করনি? শেষে তোমার যা পাওয়ার ছিল তা তো তুমি পেয়েই গেছো, টাকা, ক্ষমতা, বিলাসবহুল জীবন। প্লিজ রায়হান ভাইয়া, আপনি আমায় ভুল বুঝবেন না। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তাহলে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি তোমার জন্য ওই জানোয়ারটার সাথে মারামারি করলাম, আমার বাবার ব্যবসা নষ্ট হলো, আমি নিজে মিথ্যা মামলায় চলে গেলাম। আর তুমি কি করলে? আমাকে বাঁচানোর বদলে সেই লোকটাকে বিয়ে করে দিলে। একবারও আমার কথা ভাবলে না। তুমি কি জানতে না যে আমি তোমাকে পছন্দ করতাম? আমি আমি আসলে আরোহী সত্যিটা বলতে গিয়েও থেমে যায়। তার আহিরের হুমকির কথা মনে পড়ে যায়। চুপ করে আছো কেন? উত্তর দাও। কত টাকায় বিক্রি করেছো নিজেকে আরোহী? তোমার ওই নিষ্পাপ চেহারার আড়ালে যে এত লোভ লুকিয়েছিল তা তো আমি আগে বুঝতে পারিনি। আমি একটা বোকা ছিলাম যে তোমার জন্য নিজের জীবনটা বাঁচিয়ে রেখেছিল। আর তুমি কি করলে? আমাকেই ধোঁকা দিলে। রায়হানের প্রতিটা কথা আরোহীর বুকে তীরের মতো বিঁধছিল। যার জন্য সে এত বড় আত্মত্যাগ করলো সেই মানুষটাই তাকে আজ বিশ্বাসঘাতক ভাবছে। বিশ্বাস করুন, আমি ধোঁকা দিইনি আপনাকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আহিল।
আরোহী ফিরতে দেরি হচ্ছে দেখে সে গাড়ি থেকে নেমে এসেছে। রায়হানকে আরোহীর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ দুটো রাগে জ্বলে ওঠে। এগিয়ে এসে রায়হানের হাত থেকে আরোহীর হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোর সাহস তো কম না, আমার বউয়ের হাত ধরেছিস? জেল থেকে বেরোতে শিক্ষা হয়নি, তাই না? তোর মতো কাপুরুষের সাথেই ওর বিয়ে হওয়াটা ঠিক ছিল। একজন লোভী বিশ্বাসঘাতক মেয়ের জন্য তোর মতো একজন জানোয়ারি পারফেক্ট সঙ্গী। তোরা দুজনেই ভালো থাক। রায়হান ঘৃণা ভরে একবার আরোহীর দিকে তাকিয়ে হনহন করে সেখান থেকে চলে যায়। আরোহী সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওর জন্য এখনো তোর মন কাঁদে, তাই না? আমার আড়ালে লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে এসেছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরোহী। আমি ওর সাথে দেখা করতে আসিনি, হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল। মিথ্যা কথা বলবি না, আমি নিজের চোখে সব দেখেছি। চল বাসায় চল, তোর এই বারবারই কি শাস্তি হতে পারে সেটা আজ তোকে আমি বোঝাবো। আহিল প্রায় টেনে হিস্ট্রে আরোহীকে গাড়িতে নিয়ে তোলে। তার রাগে ফুঁসতে থাকা চেহারা আর আরোহীর বুক ফাটা কান্নার মধ্য দিয়ে তাদের সম্পর্কের জটিলতা এক নতুন অন্ধকারে মোড় নেয়। রায়হানের ভুল বোঝা আর আহিলের অন্ধ সন্দেহ এই দুয়ের মাঝে পিষ্ট হয়ে আরোহীর জীবনটা যেন এক জীবন্ত নরকে পরিণত হয়। বাসায় ফেরার পর চৌধুরী ভিলার লাইব্রেরি রুম, রাত প্রায় 11টা। বাইরে ঝুম বৃষ্টি নামছে। মোর্শেদ চৌধুরী এবং আহিল মুখোমুখি বসে আছে। আহিলের চোখে মুখে তীব্র অস্থিরতা। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে আহিল। বাবা, আমার এখন মুড নেই। আরও সে দুপুর থেকে ঘরে দরজা বন্ধ করে রেখেছে, একবারের জন্যও খোলেনি। আমার টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে যে মেয়েটাকে তুই তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস, তার জন্য তোর এখন টেনশন হচ্ছে? তোর এই টেনশনটা তো এক ধরনের বিলাসিতা। কি বলতে চাও তুমি? আমি ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি মানে কি? নয়তো কি? ভার্সিটি সেই ঘটনার পর মেয়েটার সাথে তুই কি ব্যবহার করেছিস আমি সব জানি। ও না খেয়ে খেয়ে কঙ্কালের হয়ে গেছে, আর তুই ওর উপর সারাক্ষণ সন্দেহ করে যাচ্ছিস। ভালোবাসা মানে কি সারাক্ষণ পাহারা দেওয়া আহিল? ভালোবাসা মানে কি অত্যাচার করা? আমি ওকে ভালোবাসি বাবা, ভালোবাসি বলে ওর উপর আমার অধিকার আছে। আমি চাই না অন্য কোনো ছেলের সাথে কথা বলুক। অধিকার অধিকার অধিকার, এই একটাই শব্দ শিখে তুই বড় হয়েছিস। ভালোবাসা মানে বিশ্বাস আহিল, সম্মান। তুই ওকে জোর করে বিয়ে করেছিস, ওর স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছিস, ওর আত্মসম্মানকে প্রতিদিন তুই আহত করছিস, আর তারপরও আশা করছিস যে ও তোকে ভালোবাসবে। ভালোবাসা জোর করে পাওয়া যায় না বাবা, ভালোবাসা অর্জন করতে হয়। বাবার প্রতিটা কথা আহিলের বুকের ভেতরটায় গিয়ে আঘাত করছিল। সে প্রথমবার অনুভব করলো সে যা করেছে তা হয়তো সত্যি ভালোবাসা নয়, শুধুই একটা জেদ। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে ওর কাছে যা, ওর মনের ভয়টাকে দূর কর, ওর বিশ্বাসটা অর্জন করার চেষ্টা কর। ওকে বোঝা যে তুই ওর মালিক হতে চাস না, ওর সঙ্গী হতে চাস। যদি তা না পারিস তাহলে ওকে মুক্তি দিয়ে দে। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার তোর নেই। বাবার কথাগুলো আহিলের মনে ঝড় তুলে দিল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় দৌড়ে তাদের বেডরুমের দিকে গেল। দরজাটা বাইরে থেকে লক করা ছিল না, শুধু ভেড়ানো ছিল। আহিল নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। ঘরের আলো নেভানো। আরোহী বিছানার পাশে মেঝেতে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার শরীরটা অসম্ভব দুর্বল দেখাচ্ছে। পায়ের শব্দে সে চমকে তাকালো। কে? আমি। আহিলের গলা শুনে আরোহী ভয়ে গুটিয়ে গেল। সে ভাবল আহিল হয়তো আবারও তাকে সন্দেহ করতে বা অত্যাচার করতে এসেছে। আপনি আপনি আবার কি চান? আমি তো আপনার কথা মতোই চলছি, কারোর সাথে কথা বলিনি, ঘর থেকেও বের হইনি। আর কি করলে শান্ত হবেন আপনি? আহিল কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে আরোহীর সামনে এসে তার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। আরোহী বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে ছেলেটা সবসময় ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলত না, সে আজ তার পায়ের কাছে বসে আছে। আমি জানি আমি তোমার সাথে অনেক অনেক অন্যায় করেছি। আমি একটা জানোয়ার। আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, তোমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আমি তোমার যোগ্য নই। আহিলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সে আরোহীর হাত দুটো জড়িয়ে ধরে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আরোহী। তোমাকে প্রথম দিন দেখার পর থেকে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কীভাবে ভালোবাসতে হয় তা আমি জানি না। আমি তোমাকে পেতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলেছি। আপনি আপনি কাঁদছেন? আমার এই চোখের জলের কোনো দাম নেই আমি জানি, কিন্তু বিশ্বাস করো এই প্রতিটা ফোঁটা সত্যি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে শুধু একটা সুযোগ দাও, শুধু একটা সুযোগ। আমি সব ঠিক করে দেব।
আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব। আমি তোমার কথা মতো চলবো সারা জীবন। শুধু শুধু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আহিলের চোখের জল, তার কণ্ঠের আকুতি, তার অসহায়ত্ব সবকিছু মিলে আরোহীর মনের ভেতরে ঘৃণার বরফটাকে যেন গড়িয়ে দিতে শুরু করলো। সে প্রথমবার আহিলের চোখে ক্ষমতার দম্ভ বা জেদের বদলে দেখল সত্যিকারের ভালোবাসা আর অনুশোচনা। সে এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। পরের দিন সকালে চৌধুরী ভিড়া, বাড়ির পরিবেশ থমথমে। গতকাল রাতে মোর্শেদ চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তাকে শহরের সেরা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহিল পাগলের মতো করিডোরে পায়চারি করছে। আরোহী আর শায়লা চৌধুরী একপাশে পাথরের মতো বসে আছেন। এই ঘটনাটা ঘটেছিল তখন যখন আহিল আরোহীর সামনে বসে কাঁদছিল। আরোহী সেই কথার উত্তর আগেই এই খবর এসেছিল। ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে এসে বলেন, দেখুন, পেশেন্টের অবস্থা এখন ক্রিটিক্যাল। আগামী 24 ঘন্টা কিছু বলা যাচ্ছে না। আপনারা আল্লাহকে ডাকুন। এই কথা শুনে আহিল মাটিতে বসে পড়ল। শায়লা চৌধুরীও কান্নায় ভেঙে পড়লেন। জীবনের এই কঠিন মুহূর্তে আরোহী তার সমস্ত দ্বিধা ভুলে গিয়ে শাশুড়ির কাঁধে হাত রাখল, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মা, ভেঙে পড়বেন না, বাবার কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। কিছুক্ষণ পর একজন নার্স এসে জানালো রোগী একবার আরোহী নামের কারোর সাথে দেখা করতে চান। সবাই অবাক হলেও আরোহী দ্রুত আইসিইউর ভেতরে প্রবেশ করল। মোর্শেদ চৌধুরীর মুখে অক্সিজেনের মাস্ক, তার শরীরটা নিস্তেজ কিন্তু চোখ দুটো খোলা। মা এসেছ? বাবা, আপনি কথা বলবেন না, আপনার কষ্ট হচ্ছে। আমার সময় হয়তো শেষ হয়ে এসেছে মা। যাওয়ার আগে তোমাকে কিছু দেওয়ার ছিল। তিনি ইশারায় তার বালিশের নিচ থেকে একটা পুরনো ডায়েরি বের করতে বললেন। আরোহী ডায়েরিটা হাতে নিল, যেই ডায়েরিটা সব সময় ওনার সাথে থাকতেন খুব যত্নে। এটা আহিলের মায়ের ডায়েরি। আহিলের আসল মা ওকে জন্ম দিয়ে মারা যায়। শায়লা ওর সৎ মা। আরোহী বিস্ময়ে হতবাক হয়ে গেল। আমি শায়লাকে বিয়ে করার পর ও আহিলকে কখনো নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। ওকে কখনো ভালোবাসেনি, সারাক্ষণ অবহেলা করেছে। আমি আমার রাজনীতি নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ছেলেটার দিকে তাকানোর সময়ও পাইনি। ও ভালোবাসা না পেয়ে জেদি একরোখা হয়ে গেছে। ও যা কিছু চেয়েছে জোর করে আদায় করে নিয়েছে, কারণ ও ভয় পেত চেয়ে কিছু পাওয়া যায় না। ওর এই জানোয়ার হয়ে ওঠার পেছনে আমিই দায়ী মা, আমিই দায়ী। কথাগুলো বলতে বলতে মোর্শেদ চৌধুরীর নিঃশ্বাস ভারী হয়ে এলো। ও আসলে মন থেকে খারাপ নয়, ওর ভেতরটা ভালোবাসার জন্য কাঙ্গাল। তুমি ওকে একটু ভালোবাসা দিও মা, ও বদলে যাবে। ওকে ছেড়ে যেও না প্লিজ। মোর্শেদ চৌধুরীর চোখ দুটো বন্ধ হয়ে গেল। মনিটরে একটা লম্বা বিপ শব্দ হতে লাগলো। আরোহী চিৎকার করে ডাক্তারকে ডাকলো। কিছুক্ষণ পর আরোহী হাতে ডায়েরিটা নিয়ে বেঞ্চে বসে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে ডায়েরির পাতা উল্টাচ্ছে। সেখানে আহিলের মায়ের লেখা, তার না দেখা সন্তানের জন্য আকুতি, ভালোবাসা আর স্বপ্নের কথা লেখা। আবার কিছু পাতায় মোর্শেদ চৌধুরী লিখেছেন আহিলের একা বড় হওয়ার গল্প, তার সৎ মায়ের অবহেলার কথা, জন্মদিনে একা একা কেক কাটার কথা, বন্ধুদের সাথে মারামারি করে এসে একা একা কাঁদার কথা। ডায়েরিটা পড়ার পর আমার মন থেকে আহিলের প্রতি জমানো সমস্ত ঘৃণা, সমস্ত ক্ষোভ দূর হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল এক গভীর সহানুভূতি আর মায়া। আমি বুঝতে পারলাম আহিল আসলে একটা ভালোবাসার কাঙাল শিশু, যে কিনা ভুল পথে তার ভালোবাসা খুঁজতে বেরিয়েছিল। আমি যেই রূপটা দেখেছি সেটা তার আসল রূপ নয়, সেটা তার উপর চাপিয়ে দেয়া এক মুখোশ মাত্র। আরোহী উঠে দাঁড়ালো। সে দেখলো আহিল কাচের দরজার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। তার বাবাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রথমবার আরোহী স্বেচ্ছায় আহিলের দিকে এগিয়ে গেল। সে আহিলের পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব সাবধানে আলতো করে তার কাঁধে হাত রাখলো। ভেঙে পড়বেন না বাবা, ঠিক হয়ে যাবেন। আরোহীর স্পর্শ পেয়ে আহিল চমকে তাকালো। তার ভেজা চোখে ছিল রাজ্যের বিস্ময়। আরোহীর চোখে সে আজ ভয় বা ঘৃণা দেখল না, দেখল সহানুভূতি, আশ্রয় আর এক অদ্ভুত মায়া। আহিল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরোহীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমাকে ছেড়ে চলে যাচ্ছে আরোহী। আমার আর কেউ নেই। আমি একা হয়ে গেলাম। আরোহী আহিলের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, তাকে সান্ত্বনা দিতে লাগলো। আপনি একা নন, আমি আছি আপনার সাথে, আমরা একসাথে এই কঠিন সময়টা পার করব।
হাসপাতালের করিডোরে জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দুটি ক্ষতবিক্ষত হৃদয় প্রথমবারের মতো একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেল। ঘৃণা আর ভয়ের দেয়াল ভেঙে গিয়ে সেখানে জন্ম নিল এক নতুন সম্পর্কের বীজ, যা হয়তো আগামীতে ভালোবাসা আর বিশ্বাসের এক বিশাল বৃক্ষে পরিণত হবে। সত্যের উন্মোচন আর পারিবারিক এই বিপর্যয় যেন তাদের ভাঙা সম্পর্কটাকে নতুন করে জুড়ে দেওয়ার একটা সুযোগ করে দিল। মোর্শেদ চৌধুরীর অসুস্থতা এবং অতীতের সত্য উন্মোচনের পর আহিল ও আরোহীর সম্পর্ক এক নতুন মোড় নেয়। তারা একে অপরকে বুঝতে শুরু করে এবং তাদের মধ্যে ভালোবাসা জন্মায়। মোর্শেদ চৌধুরীও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। 1 বছর পর চৌধুরী ভিলার সেই বিশাল বেডরুম। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে বিছানায়। আরোহী আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তার মুখে এক অনাবিল প্রশান্তি। আহিল পেছন থেকে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আমার বেগম সাহেব আজ সকাল সকাল অত সেজেগুজে কোথায় যাচ্ছেন? আমার নজর লেগে যাবে তো। আপনার নজর তো সেই কবেই লেগে গেছে, নতুন করে আর কি লাগবে? আর আজ ভার্সিটিতে আমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে, একটু টেনশন হচ্ছে। টেনশন? আমার স্ত্রীর রেজাল্ট নিয়ে কোনো টেনশন থাকতে পারে? আমি তো জানি তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। আর শোনো, আজ রেজাল্ট নিয়ে ফেরার পর তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এখনই বলুন না প্লিজ প্লিজ প্লিজ। না, সব কথা কি এখনই বলে দিতে হবে নাকি? তাহলে তো সারপ্রাইজ থাকবে না। তুমি শুধু তাড়াতাড়ি ফিরে এসো। আহিল আরোহীর কপালে একটা চুমু খেয়ে অফিসের জন্য তৈরি হতে চলে যায়। তাদের এই 1 বছরের সুখী দাম্পত্য জীবনে খুনসুটি আর ভালোবাসা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। দুপুরবেলা আহিলের বিশাল কর্পোরেট অফিসের সিইও এর কক্ষ। আরোহী ভার্সিটি থেকে সরাসরি এখানে এসেছে। তার মুখটা খুশির আভায় ঝলমল করছে। সে সত্যিই ক্লাসে ফার্স্ট হয়েছে। আমি পেরেছি আহিল, আমি সত্যি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সব আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি পাশে না থাকলে আমি হয়তো পড়াশোনাই ছেড়ে দিতাম। আমি তো শুধু পাশে ছিলাম, সব কষ্ট তো তুমি করেছ। আমি তোমার জন্য গর্বিত আরোহী। এখন তোমার সারপ্রাইজের সময়, চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করতে হবে? ওকে, করলাম। আহিল ইন্টারকমে তার সেক্রেটারিকে কাউকে ভেতরে পাঠিয়ে দিতে বলে। কিছুক্ষণ পর রুমে কারো প্রবেশ করার শব্দ হয়। এবার চোখ খোলো। আরোহী চোখ খুলে সামনে তাকিয়ে বিস্ময়ে আনন্দে হতবাক হয়ে যায়। তার সামনে একটা নিখুঁত স্যুট পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রায়ান। রায়হান ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ আরোহী, আমি এখানেই আছি। কেমন আছো তুমি? শুধু এখানে নেই আরোহী, রায়হান আমাদের কোম্পানির নতুন প্রজেক্টর হেড। ও গত 6 মাস ধরে আমার সাথে কাজ করছে। ওর মতো একজন মেধাবী আর সৎ ছেলে আমাদের কোম্পানির জন্য একটা সম্পদ। আরোহী একবার আহিলের দিকে তাকায়, আরেকবার রায়হানের দিকে। তার চোখ দুটো খুশির অশ্রুতে ভরে ওঠে। সে বুঝতে পারে আহিল শুধু তার অতীতকে মুছে দেয়নি, সেই অতীতের ক্ষতগুলোকেও সারিয়ে তোলার চেষ্টা করেছে। এটা এটা আপনি করেছেন? আরোহী, আহিল শুধু আমাকে চাকরি দেয়নি, আমার বাবার দোকানটাও নতুন করে বানিয়ে দিয়েছেন। উনি সেদিন আমার কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়েছেন। অতীত ভুলে যাওয়াই ভালো। আমি খুব খুশি যে তোমরা দুজনে একসাথে সুখী হয়েছ। তোমরা আমার দেখা সেরা জুটি। আরোহী আর কিছু বলার ভাষা ছিল না। সে শুধু কৃতজ্ঞতার দৃষ্টিতে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিল তার চোখের ভাষা বুঝতে পেরে আলতো করে তার হাতটা চেপে ধরল। বিকেলবেলা আরোহীর বাবার ধানমন্ডির সেই পুরনো ফ্ল্যাট। বসার ঘরে বসে আছেন কামাল সাহেব আর আনোয়ারা বেগম। তাদের মুখে তৃপ্তির হাসি। আহিল, আরোহী আর রায়হান একসাথে সেখানে প্রবেশ করে। আরে তোমরা সবাই একসাথে এসো এসো, ভেতরে এসো। রায়হান বাবা, তুমিও এসেছো, খুব ভালো লাগছে। আরোহী মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার মেয়ে পারবেই। সব কৃতিত্ব আহিল বাবার। ও তোমার পাশে ছায়ার মতো না থাকলে এটা সম্ভব হতো না। না বাবা, আমি কিছু করিনি। সব আরোহী নিজের চেষ্টা। ওতে শুধু ওর প্রাপ্য সম্মানটুকুকে ফিরে দেওয়ার চেষ্টা করেছে। সবাই মিলে খাবার টেবিলে বসে। 1 বছর আগের থমথমে পরিবেশের সাথে আজকের এই আনন্দঘন মুহূর্তের কোনো তুলনাই হয় না। আনোয়ারা বেগম আহিলকে খাবার তুলে দিতে দিতে বলেন, বাবা আহিল, তুমি কিন্তু কিছু খাচ্ছ না। আরোহী দেখতো ও কি পছন্দ করে, ওকে একটু দাও। মা, আপনারা তো চিন্তা করবেন না। আপনার মেয়ে এখন আমার সব পছন্দের কথা জানে। ও নিজের চেয়ে আমার বেশি খেয়াল রাখে।
সত্যি আন্টি, আহিলকে এখন দেখলে চেনাই যায় না। আরোহীর ভালোবাসা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব সবাই বারান্দায় এসে বসে। কামাল সাহেব বলেন, জানো আহিল, আমি প্রথমে তোমাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম ক্ষমতা দিয়ে তুমি আমার মেয়েটার জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছ, কিন্তু তুমি সব প্রমাণ করে দিয়েছ সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে কতটা বদলে দিতে পারে। তুমি আমার শুধু মেয়ের জামাই নও, তুমি আমার ছেলেও। বাবা, আপনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, এটা আমার ভাগ্য। আমি ওয়াদা করছি আপনার মেয়ের চোখে আমি আর কোনো দিনও এক ফোঁটা জল আসতে দেব না। যা আসবে তা শুধু খুশির অশ্রু হবে। আরোহী তার বাবা তার স্বামীর এই মধুর কথোপকথন দেখে নীরবে হাসে। সে আহিলের কাঁধে মাথা রাখে। আহিল আলতো করে তার হাতটা ধরে। দূরে কোথাও মাগরিবের আজান ভেসে আসছে। তাদের দুজনের চোখে শুধু আগামী সুখী জীবনের স্বপ্ন, যে সম্পর্কে শুরু হয়েছিল জোর, ভয় আর ঘৃণা দিয়ে, সেই সম্পর্কই আজ ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের এক নিখুঁত উদাহরণ হয়ে উঠেছে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সমাপ্ত।